আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, হ্যাঁ আমি কিন্তু আর কিছু করি না। তিথির বিষয়টা নিয়ে যদি বলি, তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল। তো আমি ফার্স্টে ওর গানের প্রেমে পড়েছি, ওর কণ্ঠের প্রেমী, তারপর ওর প্রেমী। মিডিয়া পাড়ায় এখন একটাই প্রশ্ন, ইকরার মৃত্যু কি আত্মহত্যা নাকি দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার করুণ পরিণতি? আর এই মৃত্যুর সঙ্গে কি জড়িয়ে আছে পরকীয়া, প্রতারণা আর ভাঙা সংসারের গল্প? রহস্যজনক এই মৃত্যুর পর প্রথমবার ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী তিথি। তার কণ্ঠে অসহায় আর্তনাদ, আমার রিজিক কেড়ে নেওয়া হচ্ছে, আমি তো তাকে মারিনি, তাহলে দোষ কেন আমার? কিন্তু তিথির এই বক্তব্য নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। প্রয়াত আফরাত ইবনাত খান ইকরা ছিলেন অভিনেতা জাহির আলভির স্ত্রী। দীর্ঘদিনের সংসার, ভালোবাসার সম্পর্ক এবং একটি সন্তান, সব মিলিয়ে স্বাভাবিক জীবনই চলছিল তাদের। কিন্তু অভিযোগ উঠেছে সেই সংসারে ধীরে ধীরে ঢুকে পড়েছিল তৃতীয় একজন মানুষ, আর সেই মানুষটি হলেন অভিনেত্রী ইফফাতারা তিথি। ইকরার মৃত্যুর পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিথি। এক্স্যাক্টলি এখন কোথায় আছে সেটা আমি জানি না। আমি ওকে লাস্ট নেপাল থেকে বিদায় নিয়ে আমরা বের হয়েছি। আলভির সাথে আমার লাস্ট কথা হয়েছে যখন আমরা বিদায় নিচ্ছি বা ওই এয়ারপোর্টে। তিনি দাবি করেছেন ইকরার মৃত্যুর জন্য তিনি দায়ী নন। তার ভাষায়, তিনি নিজ হাতে কাউকে মারেননি এবং এই ঘটনার কারণে তিনিই এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, তিনি অভিনয় করে জীবিকা নির্বাহ করেন এবং এখন কাজ বন্ধ হয়ে যাওয়ায় তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে তিথির এই আত্মপক্ষ সমর্থনের বিপরীতে উঠছে একের পর এক অভিযোগ। সংশ্লিষ্টদের দাবি, গত 3 বছর ধরে আলভি এবং তিথির সম্পর্ক ছিল অস্বাভাবিক ঘনিষ্ঠ। নাটকের শুটিং সেটে তারা স্বামী স্ত্রীর মতো আচরণ করতেন বলেও অভিযোগ রয়েছে। অনেকেই বলছেন এই সম্পর্কের কারণে আলভি ও ইকরার সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। পরিবারের অভিযোগ অনুযায়ী ইকরা প্রায় 2 বছর আগে জানতে পারেন তার স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এরপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ বাড়তে থাকে। পরিবারের সদস্যরা পারিবারিকভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করলেও কোনো ফল পাওয়া যায়নি। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাহের আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলির প্ররোচনায় ইকরাকে মানসিকভাবে নির্যাতন করা হতো, তাকে অপমান করা হতো এবং সংসার থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইকরাকে উদ্দেশ্য করে অপমানজনক পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার কয়েকদিন আগে আলভি এক নারীর সঙ্গে ছবি পোস্ট করেন, যা ইকরার মানসিক অবস্থাকে আরও ভেঙে দেয় বলে দাবি পরিবারের। তাদের অভিযোগ, দীর্ঘদিনের অপমান, মানসিক নির্যাতন এবং পরকীয়ার চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন ইকরা। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলভির মা আবার তিলে তিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। এটা অনেক স্ট্রং একটা মানুষ, আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ও কখনো এগুলা করার কথা না, ও এরকমই না। ও বরং অনেক ডিপ্রেশনে থাকা মানুষকে ও নিজে কাউন্সিল করে 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 নর্মাল লাইফে আনছে, এরকম অনেক আছে। গত 28 ফেব্রুয়ারি মিরপুর জিওএইচ এর বাসায় নিজের ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরদিন পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন ইকরার পরিবার। মামলার প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভিকে এবং সহ আসামি করা হয়েছে তার মাকে। বাংলাদেশ দণ্ডবিধির 306 ধারায় আত্মহত্যায় প্ররোচনা প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে অভিযোগ প্রমাণ পুরোপুরি নির্ভর করবে তদন্ত এবং সাক্ষ্য প্রমাণের ওপর। মনোবিজ্ঞানীদের মতে, দীর্ঘদিনের মানসিক চাপ, অপমান এবং নির্যাতন একজন মানুষকে গভীর হতাশার দিকে ঠেলে দিতে পারে। এমন পরিস্থিতিতে বিচার বিবেচনার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং অনেকেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অভিনেতা জাহের আলভির অবস্থান নিয়ে ধোঁয়াশা। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে তিনি দেশের বাইরে রয়েছেন। আবার একটি ভিডিও বার্তায় আলভি বলেছেন দেশে ফিরলে তাকে হত্যা করা হতে পারে। এই আশঙ্কায় তিনি এখনও ফেরেননি। অন্যদিকে তিথি দাবি করেছেন নেপালের বিমানবন্দরে আলভির সঙ্গে তার শেষ কথা হয়েছিল, এরপর আর কোনো যোগাযোগ হয়নি। তিনি আরও বলেন, আলভি কোথায় আছেন সে বিষয়ে তার কোনো ধারণা নেই। আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কাউকে গিয়ে মেরে ফেলি নাই। একটা মানুষ নিজে আত্মহত্যা করেছে,
সে জীবনে আর সহ্য করতে পারছিল না, অনেক কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, আমি সবই মানলাম। বাট আমি তো তাকে গিয়ে মারিনি, এবং আমি তাকে মানে থাকে না যে তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করবো, যেগুলো কথা মানুষ বলতেছে, বা তিথি প্রেগনেন্ট, তিথি আর আলভি বিয়ে করছে, এগুলো তো কোনোটাই। পুলিশ জানিয়েছে এই মামলার আসামি আলভি এবং তার মা। তিথি এখনও মামলার আসামি নন, তবে তদন্তের প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন, আবার কেউ কেউ বলছেন আবেগের বশে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক হবে না এবং তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। তিথির বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, তিনি এখন নিজেকে কোণঠাসা মনে করছেন। একদিকে নিজের নিরাপত্তা নিয়ে ভয়, অন্যদিকে ক্যারিয়ার হারানোর আশঙ্কা তাকে আতঙ্কিত করে তুলেছে। কিন্তু সমালোচকরা বলছেন শুধু নির্দোষ দাবি করলেই দায় শেষ হয়ে যায় না। সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, একটি প্রাণ ঝরে যাওয়ার পেছনে আসল কারণ কি? এটা কি নিছক আত্মহত্যা নাকি দীর্ঘদিনের মানসিক নির্যাতনের ফল? আর তিথির দাবি কি সত্যিই গ্রহণযোগ্য? এই ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে তদন্তের পরই। তবে একটি বিষয় নিশ্চিত, ইকরার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো বিনোদন জগতের জন্য একটি বড় ধাক্কা হয়ে এসেছে। আমি এই টাকায় আর্ন করি, এবং যে কথাগুলো মানুষ বলে আমার বাসা ভাড়া আলভি দেয়, হ্যাঁ আমাকে কি জানি দিছে, তো না রে ভাই, আমি অনেক আমার কষ্টের টাকা দিয়ে আমি বাসা ভাড়া দিয়ে বাজার করি। আমার ফ্যামিলিতে আমার বাসায় আমার মা নানু থাকেন, হ্যাঁ আমার রুজিতে হাত পড়ছে, এটা হয়তো আমাকে সাফার করাবে। তিথি সত্যিই নির্দোষ নাকি একটি ভাঙা সংসারের পেছনে তার বড় ভূমিকা ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজছে এখন সবাই। আপনি কি মনে করেন, তিথি কি সত্যিই নির্দোষ নাকি ইকরার মৃত্যুর পেছনে তারও ভূমিকা রয়েছে? আপনার মতামত কমেন্টে জানান। এই ধরনের অনুসন্ধানী খবর ও বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন। তো আমি হচ্ছে ফার্স্টে ওর গানের প্রেমে পড়েছি, ওর কণ্ঠের প্রেমী, তারপর হচ্ছে ওর প্রেমী। আমি উল্টা আরও বলি যে এই সিনটা আরও সুন্দর করে করতে পারতাম, এই রোমান্টিক সিনটাতে হচ্ছে এই জিনিসটা একটু মিসিং ছিল। সো এটা হচ্ছে স্ক্রিনে যেটা হয় সেটা স্ক্রিনেই হয় না, কারণ হচ্ছে আমি তো জাহির আলভির 0 ডে 1 থেকে ছিলাম। সো আমি তো ওকে স্টার হিসেবে দেখিনি। যদি হতো যে আমি একটা নায়ক আলভিকে বিয়ে করেছি তখন হয়তো এই জিনিসটা, কিন্তু ওর এই অ্যাচিভমেন্টসটা আমাকে খুব হ্যাপি করে যে আচ্ছা ঠিক আছে, ও যে স্ট্রাগলটা করে এখন এই জায়গায় এসেছে, সেই জায়গায় হচ্ছে মানুষরা ওকে এত পছন্দ করছে। তো আমার কাছে ওর এই সাকসেসটা কেন জানি আমার নিজেরও সাকসেস মনে হয়। যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব, ওকে আমার কাছে অনেস্ট মনে হয়েছে, ওকে আমার কাছে ডেডিকেটেড মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে অন্তত এই মানুষটা আমার জন্য ক্ষতিকারক না। তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল, এন্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো।